গল্পের শুরুতে আমরা অনেক সুন্দর একটা রাজ্যকে দেখতে পাই। এই রাজ্যের নাম হলো লুম্বিয়া। রাজ্যের রাজকুমারীর নাম হলো এলিয়ান। সে তার বন্ধুদের সাথে ড্রাগনের পিঠে বসে অনেক আনন্দ করতে করতে আকাশে ঘুরে বেড়াচ্ছিল। রাজকুমারীর বন্ধুরা বলে, আজকে তো তোমার জন্মদিন, তাই আজকে রাতে রাজপ্রাসাদে অনেক বড় একটা পার্টি হবে, তাই না? যেরকম পার্টি গত বছর হয়েছিল। এলিয়ান বলে, একদমই না। এই বছর আমি আমার জন্মদিন সম্পূর্ণ একা হয়ে আমার মা বাবার সাথে কাটাতে চাই। সেজন্য এই বছর কোনো পার্টি হবে না। রাজকুমারীর বন্ধুরা এটা শুনে অবাক হয়ে যায়। আরে জিজ্ঞাসা করে, কেন? এলিয়ান বলে, এখন আমার বয়স 15 বছর হয়ে গিয়েছে। আমি এখন বড় হয়ে গিয়েছি। সেজন্য আমি আমার মা বাবার সাথে বেশি সময় কাটাতে চাই। তারপর রাজকুমারীর বন্ধুরা তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর রাজকুমারী রাজপ্রাসাদে চলে আসে। প্রাসাদের ভিতর থেকে একজন মহিলা এসে এলিয়ানকে বলে, রাজা রানী আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। তারা আপনাকে ছাড়া অনেক বিচলিত হয়ে যাচ্ছে। সবকিছু কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে। এই মহিলাটার নাম হলো নাজারা। এলিয়ান ভিতরে আসলে আমরা তার পোষা প্রাণী এই ছোট্ট হ্যামস্টারকে দেখতে পাই। হ্যামস্টারের নাম হলো ফ্লিঙ্ক। এলিয়ান বলতে থাকে, আপনারা প্রাসাদে যেই ভাঙ্গাচোরা অবস্থা দেখছেন, এই সব কিছু আমার মা বাবা করেছে। আমি এই রাজ্যের রাজকুমারী হলেও আমার জীবনে অনেক প্রবলেম রয়েছে, কারণ আমার মা বাবা দুজনেই মানুষ থেকে সত্যিকারের মনস্টার হয়ে গিয়েছে। গত বছর পর্যন্ত সব কিছু একদম ঠিক ছিল, কিন্তু 1 বছর আগে আমার মা বাবা একটা গভীর জঙ্গলে গিয়েছিল। আর জঙ্গলে একটা অন্ধকার ঝড় এসে আমার মা বাবাকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। আর ওই অন্ধকার আমার মা বাবাকে মনস্টার বানিয়ে দেয়। তারপর থেকে আমার মা বাবার দেখাশোনা করতে আমাদের অনেক সমস্যা হতে থাকে। এই রাজ্যের রাজা রানী যে মনস্টার হয়ে গিয়েছে, এই কথাটা রাজ্যবাসীর কাছ থেকে লুকিয়ে রাখাটাও আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আমার মা বাবাকে মনস্টার অবস্থায় একা রেখে বাহিরেও যেতে পারি না। আমার বন্ধুদের সাথে খেলাধুলাও করতে পারি না। আমার বন্ধুরা যখন যেখানে যায়, আমারও তাদের সঙ্গে সেখানে যেতে মন চায়, কিন্তু আমি এটা করতে পারছি না। বিগত 1 বছর ধরে আমার লাইফটা এরকম হয়ে গিয়েছে। আমার মা বাবা মনস্টার অবস্থায় প্রাসাদের সব কিছুকেই সবসময় তছনছ করতে থাকে, আর আমরা ওই সব কিছুকে কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করতে থাকি। আর এটার জন্যই আমার মা বাবাকে সবসময় একটা খাঁচার মধ্যে বন্দি করে তালা মেরে রাখতে হয়। তবে আমি বিশ্বাস করি আমার মা বাবা এক না একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। যদিও এখন তারা মনস্টার অবস্থায় আছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস এক না একদিন তারা আবারও মনস্টার থেকে মানুষের রূপে ফিরে আসবে। তখন প্রাসাদের বাহিরে এই রাজ্যের জেনারেল চলে আসে আর বলে, আমি রাজা ও রানীর সাথে দেখা করতে চাই। এটা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। এলিয়ান বলে, আমি চাই না যে জেনারেল এটা জানুক আমার মা বাবা মনস্টার হয়ে গিয়েছে, কারণ এটা জানলে সে আমার মা বাবাকে এই রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে। তখন আমরা এই বৃদ্ধ লোককে দেখি। বৃদ্ধ লোক হলেন এই রাজ্যের মহামন্ত্রী। তার নাম হলো বলিনার। নাজারা বলিনারকে বলে, এখন আমরা জেনারেলকে কি বাহানা দেব? বলিনার দরজা খুলে জেনারেলকে একটা বাহানা দিয়ে দেয় যে আমাদের রাজা রানী এখন অমুক কাজে ব্যস্ত আছে। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। জেনারেল বলে, আমি আগামীকাল আবারও আসব, আর রাজা রানীর সঙ্গে দেখা করেই ছাড়ব। নাজারা বলে, আমাদের এখন কিছু একটা করতেই হবে। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা রাজা রানীকে ঠিক করার জন্য এখনো পর্যন্ত কোনো উপায় খুঁজে পাইনি। এটা শুনে এলিয়ান অনেক হতাশ হয়ে তার বিছানায় এসে শুয়ে পড়ে। তখন সেখানে তাদের রাজ্যের পোস্টম্যান চলে আসে আর এলিয়ানকে বলে, আপনি সূর্য ও চাঁদের যেই বুদ্ধিমান মহাজ্ঞানীদেরকে বার্তা পাঠিয়েছিলেন, আমি ওই মেসেজের রিপ্লাই নিয়ে এসেছি। ওই মহাজ্ঞানীরা কানো জঙ্গলের অনন্ত অন্ধকার নগরীতে থাকে। ওইটা অনেক ভয়ানক একটা জায়গা। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। পোস্টম্যান এলিয়ানকে অনেক চাপাচুপা মারার পর মহাজ্ঞানীরা যেটাতে রিপ্লাই দিয়েছে, ওই কাগজটা এলিয়ানকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, আর কাগজের ভিতর থেকে 2টা ভূতের মতো কিছু একটা বের হয়ে এলিয়ানকে বলতে থাকে, লুম্বিয়া রাজ্যের রাজকুমারী এলিয়ানের সাথে দেখা করে আমাদের অনেক ভালো লাগলো। আপনার মা বাবার সাথে যেটা হয়েছে সেটা শুনে আমরা অনেক দুঃখ পেয়েছি, কিন্তু যতক্ষণ না আমরা সমস্যাটাকে নিজের চোখে দেখছি ততক্ষণ আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল আপনাদের রাজপ্রাসাদে আসব। আমাদের স্বাগতম জানানোর জন্য সব কিছু রেডি করে রাখবেন। ওই দুইটা ভূত চলে যায়। মহাজ্ঞানী ভূতেদের কথা শুনে এলিয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা নাজারা আর বলিনারকে দেখি। তারা একসাথে খুবই মন খারাপ করে এটা আলোচনা করছিল যে তাদের রাজা রানী যে মনস্টার হয়ে গেছে এই সমস্যাটার সমাধান তারা কিভাবে করবে। মনস্টারদের কারণে পুরো রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে, আর আমরা বেশিদিন রাজ্যবাসীর কাছ থেকে এটা লুকিয়েও রাখতে পারবো না। সবাই জেনে গেলে কি হবে এটা ভেবে আমার অনেক ভয় লাগে। এগুলো ভাবতে ভাবতে নাজারা বলে আমাদের রাজা রানীকে রাজ্যবাসীরা অনেক ভালোবাসতো, তবে আমাদের কাছে এমন একজন মানুষ আছে যাকে রাজ্যবাসীরা একদম রাজা রানীর মতোই ভালোবাসে। বলিনার ভাব নিয়ে বলে ওই মানুষটা নিশ্চয়ই আমি জানতাম আমি এক না একদিন অবশ্যই একদম ভালো হয়ে যাব। আমাকে এত সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ। নাজারা বলে আমি তোমার কথা বলছি না, আমি আমাদের রাজকুমারীর কথা বলছি। তুমি কি জানো আমাদের রাজকুমারীর আজকে কত বছর বয়স হবে? বলিনার বলে কি জানি, আমি তো কোনোদিন গুনেই দেখি নাই। নাজারা বলে আমাদের রাজকুমারীর আজকে 15 বছর বয়স হবে, আর 15 বছর বয়স হলে একজন রাজকুমারীর রানী হওয়ার যোগ্যতা চলে আসে। প্রথমে আমরা রাজ্যবাসীকে বলবো যে আমাদের রাজা রানী দুজনেই এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছে। এটা শুনে রাজ্যবাসী অবশ্যই অনেক মন খারাপ করবে। আর ধীরে ধীরে যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা রাজকুমারীকে সামনে এনে তাকে রানীর মুকুট পরিয়ে দেব এবং তাকে রানী বানিয়ে দেব। আর রাজ্যবাসীরা যেহেতু রাজকুমারীকে অনেক ভালোবাসে তাই তারা রাজকুমারীকে রানী হিসেবে অবশ্যই মেনে নেবে। তারপর সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু একদম নর্মাল হয়ে যাবে। এই পরিকল্পনায় তারা দুইজন অনেক খুশি হয়ে যায়। তখন এলিয়ান এসে বলে আমি মা বাবাকে ঠিক করার একটা উপায় খুঁজে পেয়েছি। আগামীকাল মহাজ্ঞানীরা আমাদের রাজপ্রাসাদে মা বাবাকে ঠিক করতে আসবে। এটা শুনে বলিনার আর নাজারা অবাক হয়ে যায় আর বলে এটা তো অনেক ভালো কথা, কিন্তু দুর্ভাগ্যবশত যদি মহাজ্ঞানীরা আমাদের রাজা রানীকে ঠিক করতে না পারে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে রানী বানিয়ে দেব। এলিয়ান বলে ঠিক আছে, যদি কোনোভাবেই কোনো কিছু না হয় তাহলে আপনারা যা বলবেন আমি সেটাই করব, কিন্তু আগে আমরা মা বাবাকে ঠিক করার চেষ্টা করব। পরের দিন সবাই রেডি হয়ে মহাজ্ঞানীদের আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রাজপ্রাসাদে এই বিশাল বড় একটা ব্যাঙ চলে আসে। ব্যাঙটা ভিতরে এসে তার মুখ খুললে গতকালের ওই দুইটা ভূত বের হয়। তখন আমরা দুইটা মহাজ্ঞানীর আসল রূপ দেখতে পাই। এলিয়ান তাদেরকে বলে লুম্বিয়া রাজ্যের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে এখানে স্বাগতম জানাচ্ছি। মহাজ্ঞানীরা বলে তুমি নিশ্চয়ই রাজকুমারী এলিয়ান, তোমার সাথে দেখা করে আমাদের অনেক ভালো লাগলো। তুমি আমাদের বলেছিলে যে তোমার মা বাবার সাথে তোমার কিছু সমস্যা হচ্ছে। তুমি বলেছিলে যে তোমার তাদেরকে মনস্টার মনে হয়, তো তুমি এটা কেন বলেছিলে? এলিয়ান বলে কারণ তারা সত্যি সত্যি মনস্টার হয়ে গিয়েছে। এটা দেখে দুইজন অনেক ভয় পেয়ে যায় আর বলে আমরা তো মনে করেছিলাম যে তুমি রাগের মাথায় এটা বলেছ, কিন্তু এখানে তো দেখি সত্যি সত্যি মনস্টার হয়ে গিয়েছে। তুমি তো একদম সত্যি কথা বলছিলে। দুইটা মনস্টার দুইজন মহাজ্ঞানীকে দেখে রাগান্বিত হয়ে তাদের কাছে এগিয়ে আসতে থাকে। মহাজ্ঞানীরা অনেক ভয় পেয়ে যায়। এলিয়ান একটা খেলনার মাধ্যমে দুইজনকে দূরে সরিয়ে দেয়। মহাজ্ঞানীরা বলে আমার মনে হয় তোমার মা বাবা কালো জঙ্গলের অনন্ত অন্ধকারে গিয়েছিল, সেখানকার কালো ছায়া তোমার মা বাবাকে এরকম বানিয়ে দিয়েছে, কারণ এরকম ম্যাজিক শুধুমাত্র ওই জঙ্গলেই হয়ে থাকে। যদি তোমার মা বাবা খুবই দ্রুত মনস্টার থেকে মানুষ না হয় তাহলে তারা আর কখনোই নর্মাল হতে পারবে না। এলিয়ান বলে আমার মা বাবাকে ঠিক করতে আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। মহাজ্ঞানীরা বলে আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব, আমরা এত দূর থেকে তোমাকে সাহায্য করার জন্যই তো এসেছি। তারা দুইজন তাদের একটা ম্যাজিক্যাল জিনিস বের করে এলিয়ানকে যখন এই সমস্যার সমাধান বলছিল তখন ওই দুইটা মনস্টার মহাজ্ঞানীদেরকে খাওয়ার জন্য অনেক ভয়ানকভাবে তাদের উপর আক্রমণ করে পিছু করতে থাকে। এটা দেখে মহাজ্ঞানীরা অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে কোনো কিছু না বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে এলিয়ান খুবই আফসোস করে রাগান্বিত গলায় তার মা বাবাকে বলতে থাকে শুধু তারা দুইজনই আপনাদেরকে ঠিক করতে পারত, আর আপনারাই তাদেরকে এখান থেকে ভাগিয়ে দিয়েছেন। আপনারা এটা একদমই ঠিক করেননি।
নাজারা এসে এলিয়ানকে সান্ত্বনা দিতে থাকে। এলিয়ান বলে, এখন আর কিচ্ছু হতে পারবে না, আপনি আমার রানী হওয়ার সবকিছু ব্যবস্থা করুন, আমি রানী হওয়ার জন্য একদম তৈরি। কিছুক্ষণ পরে এলিয়ান কেক নিয়ে তার মা বাবার কাছে আসে আর খাঁচার তালা খুলে তাদেরকে কেক দিয়ে বলে, আপনাদের উপর রাগান্বিত হওয়ার জন্য আমি অনেক দুঃখিত। আমি জানি এতে কোনো কিছুতেই আপনাদের কোনো দোষ নাই, কিন্তু আমার জন্মদিন এখনো শেষ হয়নি, তাই আমি আপনাদের জন্য কেক নিয়ে এসেছি। এটা বলে সে মন খারাপ করে বেশ অনেকটা সময় সেখানেই বসে থাকে। সব কিছুর জন্য এলিয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। সে বাহিরে এসে ছোটবেলায় তার মা বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে থাকে। পরের দিন সকালে এলিয়ান ঘুম থেকে উঠে দেখে গতকালকে সে খাঁচার তালা খোলার পরে তালা বন্ধ করতে ভুলে গিয়েছিল। সেজন্য দুইটা মনস্টার প্রাসাদ থেকে বেরিয়ে পুরো রাজ্যে হইচই লাগিয়ে দিয়েছে। এটা দেখে এলিয়ান দ্রুত তার মা বাবাকে আটকানোর জন্য প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। আর রাজ্যের জেনারেল যখন রাজ্যে দুইটা মনস্টারকে দেখতে পায় তখন সে সমস্ত সৈনিকদেরকে নিয়ে মনস্টারদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। রাজ্যের সব সৈনিকরা দুইজন মনস্টারকে সব দিক দিয়ে ঘিরে ধরে। তখন এলিয়ান সামনে এসে সমস্ত রাজ্যবাসীর সামনে বলে, এরা কোনো মনস্টার না, এরা আমার মা বাবা, এরা দুইজন হলেন আপনাদের রাজা আর রানী। এটা শুনে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা অনেক অবাক হয়ে যায়। তারপর রাজ্যের প্রত্যেকটা মানুষ রাজপ্রাসাদে এসে বলতে থাকে, যদি আমাদের রাজা রানী মনস্টার হতে পারে তাহলে তো আমরাও মনস্টার হয়ে যাব, তাহলে আমাদেরকে এই রাজ্য ছাড়তে হবে আর আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। রাজা রানীর অবর্তমানে এই রাজ্যকে কে সামলাবে? এই সমস্যার সমাধান কিভাবে হবে? নাজারা সবাইকে বলে, আমরা এই সমস্যার একটা সমাধান ভেবেছি, সেটা হলো আমাদের রাজকুমারী এখন সিংহাসনে বসবেন আর এই রাজ্যের রানী হবেন। যেহেতু রাজকুমারীকে রাজ্যের প্রত্যেকটা মানুষ অনেক ভালোবাসতো তাই তারা এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। কিন্তু রাজ্যের মানুষেরা এটাও জিজ্ঞাসা করে, তাহলে ওই মনস্টারদের কি হবে? জেনারেল সবাইকে বলে, আমাদের রাজকুমারীর সিংহাসনে বসলে আমরা ওই দুইটা মনস্টারকে এই রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। এই কথায় এলিয়ান আর নাজারা একদমই রাজি হয় না। তারা বলে, আমাদের রাজা রানীকে আমাদের কাছেই রাখতে হবে। জেনারেল বলে, আমাদের রাজকুমারী আর রাজ্যের সুরক্ষার জন্য মনস্টার দুইটাকে এখান থেকে দূরে পাঠাতেই হবে। জেনারেল রাজ্যবাসীকে বলে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওই মনস্টারদেরকে আমরা খুব দ্রুত এই রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। তারপরে এলিয়ানের মা বাবাকে রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যায়। এলিয়ান এইসব দেখে অনেক চিন্তিত হয়ে যায় আর ভাবতে থাকে সে এইসব কিছুকে ঠিক করবে কিভাবে। তখন সে রাজপ্রাসাদে মহাজ্ঞানীদের ওই জাদুর লকেটটা দেখতে পায়, যেটা তারা গতকালকে পালানোর সময় ভুল করে এখানে রেখে গিয়েছিল। এলিয়ান ওই লকেটে একটা বাটন প্রেস করলে তার সামনে মহাজ্ঞানীরা চলে আসে। এলিয়ান দেখতে পায় মহাজ্ঞানীরা তাদের ওই ম্যাজিক্যাল লকেটটাকে খুঁজছিল। এলিয়ান তাদেরকে ডাক দিয়ে বলে, আপনাদের জাদুর লকেটটা আমার কাছে আছে, কিন্তু এখানকার অবস্থা অনেক খারাপ, প্লিজ আপনারা আমাকে সাহায্য করতে এখানে চলে আসুন। মহাজ্ঞানীরা বলে, একদমই না, আমরা আর কখনোই ওই মনস্টারদের সামনে যেতে চাই না। এলিয়ান বলে, যদি আমি আপনাদের কাছে চলে আসি তাহলে কি আপনারা আমাকে সাহায্য করবেন? মহাজ্ঞানীরা বলে, হ্যাঁ, তুমি এখানে আসলে আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি আমাদের ওই জাদুর লকেটটাকে ব্যবহার করো, সে তোমাকে আমাদের বাড়িতে আসার রাস্তা দেখিয়ে দেবে। তখন এলিয়ান দেখতে পায় যে রাজ্যের সৈনিকরা তার মা বাবাকে রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়ার জন্য এখনই বেরিয়ে পড়বে। তখন সে সামনে এসে ম্যাজিক্যাল লকেটের একটা বাটন প্রেস করে আর দুইটা মনস্টার যেই খাঁচাতে বন্দী ছিল ওই খাঁচা দুইটা দৌড়াতে শুরু করে। এলিয়ান তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে ওই ম্যাজিক্যাল লকেটের আরও কয়েকটা বাটন প্রেস করে। লকেটের ম্যাজিকের কারণে এই কার্পেটটা নিজেকে গোল করে ওই দুইটা খাঁচার সঙ্গে নিজেকে বেঁধে একটা গাড়ির মতো করে এলিয়ানকে নিয়ে সামনের দিকে যেতে শুরু করে। এই দৃশ্য যখন জেনারেল নাজারা আর বলিনার দেখতে পায় তখন তারা মনে করে যে মনস্টারগুলো আমাদের রাজকুমারীকে এখান থেকে দূরে নিয়ে যাচ্ছে।
এবং আমাদের রাজকুমারীর ক্ষতি করার চেষ্টা করছে। সেজন্য তারা রাজ্যের সৈনিকদেরকে নিয়ে রাজকুমারীর পিছু করতে শুরু করে। এটা দেখে এলিয়ান তার পোষা প্রাণী ফ্লিঙ্ককে ওই জাদুর লকেট দিয়ে বলে, তুমি ওদেরকে আটকানোর চেষ্টা করো। ফ্লিঙ্ক ম্যাজিক্যাল লকেটের বাটনগুলো প্রেস করে লকেটের ম্যাজিকের মাধ্যমে রাজ্যের সৈনিকদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখন জেনারেল অর্ডার দিয়ে রাজ্যের মেইন গেটকে বন্ধ করতে বলে। এলিয়ান ফ্লিঙ্ককে ম্যাজিকের মাধ্যমে গেট খুলতে বলে। ফ্লিঙ্ক লকেটের বাটন প্রেস করলে এভাবে মেইন গেট খুলে যায় এবং তারা খুব সহজেই বাহিরে চলে আসে। এটা দেখে জেনারেল রাজ্যের পোষা মনস্টারগুলোকে রাজকুমারীকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়। সামনে এগোতে এগোতে এলিয়ান সামনে এই দৃশ্য দেখতে পায়। ফ্লিঙ্ক সামনে তাকিয়ে লকেটের বাটন প্রেস করলে সবকিছু ম্যাজিকের মাধ্যমে জীবন্ত হয়ে রাজ্যের সৈনিকদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখন সবাই রাজ্যের পোষা ড্রাগনের পিঠে বসে রাজকুমারীর পিছনে আসতে শুরু করে। নাজারা আর বলিনার ড্রাগনের পিঠে বসে রাজকুমারীর একদম কাছে চলে আসে। নাজারা বলিনারকে উপর থেকে নিচে ফেলে দেয় আর বলে, তুমি রাজকুমারীকে বাঁচিয়ে নিয়ে আসো। বলিনার উপর থেকে নিচে সোজা ফ্লিঙ্কের উপরে এসে পড়ে আর ম্যাজিক্যাল লকেটের বাটনে প্রেস লাগে ম্যাজিকের কারণে তারা দুইজন একজন আরেকজনের জায়গায় চলে আসে। যেমন ফ্লিঙ্কের শরীরে বলিনার রয়েছে আর বলিনারের শরীরে ফ্লিঙ্ক রয়েছে। এটা দেখে বলিনারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর লকেটের ম্যাজিকের কারণে তারা এভাবে উপর থেকে নিচে কালো জঙ্গলে চলে আসে। তারা ভাবতে থাকে তারা এখন মহাজ্ঞানীদেরকে কোথায় খুঁজে পাবে। তখন তারা এই জায়গায় মহাজ্ঞানীদের বাড়ি দেখতে পায় আর তাদের কাছে এসে ম্যাজিক্যাল লকেট তাদেরকে ফিরিয়ে দেয় আর বলে, এখন আপনারা আমার মা বাবাকে ঠিক করে দিন। মহাজ্ঞানীরা বলে, আমরা তোমার মা বাবাকে ঠিক করতে পারবো না। শুধু আমরা না, কেউই তোমার মা বাবাকে একদমই ঠিক করতে পারবে না। এলিয়ান বলে, তাহলে এখন আমি কি করব? মহাজ্ঞানীরা বলে, তোমার কাছে একটা উপায় আছে। সেটা হলো তোমাকে তোমার মা বাবার সাথে অনেক রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চারে যেতে হবে এবং তোমার মা বাবাই তাদের উপরে হওয়া এই জাদুকে ভাঙতে পারবে। তোমার মা বাবাকে ছাড়া তোমার মা বাবাকে আর কেউই ঠিক করতে পারবে না। তোমাদেরকে কালো জঙ্গলের অন্ধকার নগরীতে যেতে হবে এবং সেখানে যাবার সময় তোমাকে একটা উজ্জ্বল আলো রাস্তা দেখিয়ে দেবে। তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন সামনে একটা উজ্জ্বল আলো দেখতে পাবে আর তুমি যখন ওই উজ্জ্বল আলোর কাছে পৌঁছে যাবে তখন তুমি ওখান থেকে সামনে আরও একটা উজ্জ্বল আলো দেখতে পাবে। এভাবে আলো তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু তুমি যেখানে যাচ্ছ সেখানে পৌঁছাতে তোমাকে অনেক কঠিন রাস্তা পার করতে হবে। মহাজ্ঞানীদের বর্ণনা শুনে এলিয়ান বলতে থাকে, যদি আপনারা সত্যি বলে থাকেন তাহলে আমার মা বাবাকে আমি কখনোই ঠিক করতে পারবো না, এটা কখনোই হওয়া সম্ভব না। এটা বলে এলিয়ান অনেক ভেঙে পড়ে। মহাজ্ঞানীরা তাকে মোটিভেট করে বলতে থাকে, এভাবে মন ভেঙে পড়লে হবে না, এই কাজটা অতটাও কঠিন না, তোমার শুধু অল্প একটু উজ্জ্বল আলোর প্রয়োজন। তোমার মা বাবার ভিতরের উজ্জ্বল আলো শেষ হয়ে সেখানে অন্ধকার চলে গিয়েছে আর ওই অন্ধকারের কারণেই তোমার মা বাবা মনস্টার হয়ে গিয়েছে আর তোমাদের সবাইকে ভুলে গিয়েছে। তোমার মা বাবার ভিতর থেকে ওই অন্ধকারকে বের করে সেখানে উজ্জ্বল আলোকে প্রবেশ করাতে হবে, তাহলে তারা আবারও মানুষ হয়ে যাবে। তুমি উজ্জ্বল আলোকে ফলো করতে করতে যখন একদম শেষ পাহাড়ে চলে যাবে তখন সেখানে একটা উজ্জ্বল আলোর পুকুর দেখতে পাবে। তোমার মা বাবাকে ওই উজ্জ্বল আলোর পুকুরে নিয়ে যেতে হবে, তাহলেই তারা আবারও ঠিক হয়ে যাবে। কিন্তু সেখানে যাওয়ার সময় তোমাকে অন্ধকার থেকে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানীদের কথা শুনে এলিয়ান তাদেরকে বিদায় জানিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। এলিয়ান সামনে তাকিয়ে একটা উজ্জ্বল আলো দেখতে পায় আর তারা উপরে তাকিয়ে রাজ্যের সৈনিকদেরকেও দেখতে পায়। বলিনার চিৎকার করে করে বলতে থাকে, আমি আর রাজকুমারী এখানে আছি, আমাদেরকে উদ্ধার করো। এলিয়ান বলিনারকে বলে, আপনি প্লিজ ওদেরকে ডাকা বন্ধ করুন, যদি ওরা আমাদেরকে এখান থেকে নিয়ে যায় তাহলে আমি মা বাবাকে কখনোই ঠিক করতে পারবো না। তারপর উজ্জ্বল আলোর কাছে যাওয়ার জন্য তারা একটা গুহার ভিতরে চলে আসে। ভিতরে তারা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পায়। এলিয়ান যখন কথা বলে তখন অনেক সুন্দর একটা আলো বেরিয়ে আসে। এভাবেই সুন্দর মতো তারা কিছুটা সময় সামনে গেলে দুইটা মনস্টার আবারও একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। তারা যখন রাগান্বিত হয়ে একটা কথা বলে তখন মুখ থেকে একটা লাল রঙের আলো বের হয়। দুইটা মনস্টারের ঝগড়ার কারণে সেখানে অনেক খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। ঝগড়ার কারণে মুখ থেকে যেই লাল রঙের আলো বের হচ্ছিল সেটা এলিয়ানকে আঘাত করলে সে দূরে ছিটকে পড়ে
আর মহাজ্ঞানীদের কথা মতো সেখানে কালো অন্ধকার এলিয়ানের কাছে আসতে থাকে। এটা দেখে দুইটা মনস্টার এলিয়ানকে বাঁচানোর জন্য আসার চেষ্টা করে, কিন্তু ওই লাল রঙের আলোর কারণে তারা সামনে আসতে পারছিল না। তখন হঠাৎ করে এলিয়ানের মা বাবা কথা বলে ওঠে, আর তাদের কথার সাথে সাথে একটা আলো এসে ওই অন্ধকারকে দূরে সরিয়ে দেয় এবং তারা সুন্দর মতো ওই গুহার বাহিরে চলে আসে। এলিয়ানের মা বাবাকে কথা বলতে শুনে এলিয়ান অনেক খুশি হয়ে যায়। এলিয়ান যা বলছিল সেটা তারা দুইজন সবই বুঝতে পারছিল, আর তারা দুইজন যা বলছিল সেটাও এলিয়ান স্পষ্টভাবে বুঝতে পারছিল। এলিয়ান সামনে আরও একটা আলো দেখতে পায়, আর সবাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুটা সামনে যে রাজা রানী আবারও ঝগড়া করতে শুরু করে। এলিয়ান বলে, একটু আগে আমাদের সাথে যা হলো এটা দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। ঝগড়া করলে এই জঙ্গলে অনেক ভয়ানক ভয়ানক জিনিস হতে পারে, তাই এখন থেকে ঝগড়া করা একদমই বন্ধ। তারপর তারা যখন উজ্জ্বল আলোর কাছে পৌঁছায় তখন তারা সামনে আর কোনো নতুন উজ্জ্বল আলোকে দেখতে পায় না। তারা আলোর জন্য অপেক্ষা করতে করতে সেখানেই রাত হয়ে যায়। এলিয়ান তার মা বাবার সাথে বসে বসে আলোর জন্য অপেক্ষা করতে করতে বিভিন্ন রকম গল্প করতে থাকে। গল্প করতে করতে হঠাৎ করে এলিয়ানের মা বাবা এলিয়ানকে তার নাম ধরে ডাকে। এলিয়ানের মা বাবার তার নাম মনে পড়ে গিয়েছে এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। তখন তারা সামনে আরও একটা উজ্জ্বল আলো দেখতে পায়, আর সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে এলিয়ান তার মা বাবাকে পুরনো কথা বলে বলে তাদের স্মৃতিগুলোকে আরও একটু মনে করানোর চেষ্টা করতে থাকে। তখন সে দেখে বলিনার সামনের দিকে যেতে যেতে পিছনে একটা চিহ্ন রেখে আসছিল। এলিয়ান বলে, আপনি এটা একদমই ঠিক করছেন না। আপনি চাচ্ছেন যে আপনার এই চিহ্নকে অনুসরণ করে সৈনিকরা আমাদেরকে ধরে ফেলুক। আপনার এই চালাকি অনেক হয়েছে। এখন থেকে আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। তখন তাদের উপরে মেঘ চলে আসে, আর মেঘের কারণে যখন আশপাশটা অন্ধকার হয়ে যায় তখন হঠাৎ করে মাটি নরম হয়ে যায়, আর সবাই মাটির নিচে যেতে শুরু করে। আর কিছুক্ষণ পর যখন উপর থেকে মেঘ সরে যায় তখন মাটি আবারও শক্ত হয়ে যায়। এলিয়ান বলে, আমি বুঝতে পেরেছি, আমরা যদি এই রাস্তাটা পার করতে চাই তাহলে আমাদেরকে আলোর মধ্যে থাকতে হবে, কোনো মতেই অন্ধকারের মধ্যে যাওয়া যাবে না। তখন এলিয়ানের মা বাবা ফালতু একটা কারণে আবারও ঝগড়া করতে শুরু করে, আর তাদের ঝগড়ার কারণে পিছন থেকে কালো ছায়া আসতে থাকে। এলিয়ান পিছনে তাকালে রাজ্যের সৈনিকদেরকে দেখতে পায়। একটু আগে বলিনার যেই চিহ্ন রেখে এসেছিল তারা সেই চিহ্নকেই অনুসরণ করতে করতে এখানে চলে এসেছে। এলিয়ান তার মা বাবার সাথে দ্রুত সামনের দিকে দৌড়াতে শুরু করে, আর তাদের পিছনে সৈনিকরাও আসতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এলিয়ানের মা বাবার ঝগড়ার কারণে সেখানে অনেক ভয়ানক একটা ঝড় শুরু হয়ে যায়। আর ঝড়ের মধ্যে এলিয়ান সামনে তাকিয়ে দেখে ছোট্ট একটা ড্রাগনের বাচ্চা এই ঝড়ের কারণে ফেঁসে গিয়েছে। এলিয়ান তার মা বাবাকে ঝগড়া থামাতে বলে ওই বাচ্চাটাকে বাঁচানোর কথা বলে। এলিয়ানের বাবা পাথরটাকে ধাক্কা মেরে ওই বাচ্চাটার কাছে নিয়ে আসে, আর এলিয়ানের মা এলিয়ানকে নিয়ে উড়তে উড়তে ওই বাচ্চাটাকে এভাবে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তাদের এই ভালো কাজের জন্য সমস্ত ঝড় বন্ধ হয়ে কালো ছায়া সেখান থেকে দূরে সরে যায়। এলিয়ান ছোট্ট বাচ্চাটাকে তার মা বাবার কাছে দিয়ে দেয়। এলিয়ান সামনে থেকে সৈনিকদেরকে আসতে দেখে, আর তার মা বাবাকে বলে, আমাদের এখন তাদের চোখে ধুলো দিয়ে এখানে কোথাও লুকিয়ে পড়তে হবে। এলিয়ানের বাবা এভাবে ধুলা উড়াইতে শুরু করে, আর ধুলা সরে যাওয়ার পর জেনারেল সেখানে আর কাউকেই দেখতে পায় না, তাই তারা তাদেরকে খোঁজার জন্য অন্যদিকে চলে যায়। আর এলিয়ান তার মা বাবার সাথে এখানে চলে আসে। কিছুটা সামনে যে এলিয়ানের মা বাবা কোথাও একটা হারিয়ে যায়। এলিয়ান যখন তার মা বাবাকে ডাকতে থাকে তখন সেখানে অনেকগুলো হ্যামস্টার চলে আসে, যারা একদম বলিনারের মতো ছিল। হ্যামস্টারগুলো মাটির নিচ থেকে একটা পোকা বের করে বলিনারকে দেয়, আর কিছু একটা বলতে থাকে। এলিয়ান জিজ্ঞাসা করে তারা কি বলছে। বলিনার বলে, তারা বলছে যে আমি যদি তাদের এই পোকাটাকে খেয়ে ফেলি তাহলে তারা আমাদেরকে বিশ্বাস করবে, আর আপনার মা বাবাকে খুঁজে বের করে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেবে। এলিয়ান বলে, তাহলে দ্রুত তাদের এই দাওয়াতটাকে কবুল করুন। বলিনার বলে, একদমই না, আমি কখনো এসব পোকামাকড় খাই না, আমি অনেক খানদানি একটা লোক। তখন হ্যামস্টারগুলো ওই পোকাটার উপর নিজেদের থুতু দিয়ে এভাবে একটা খাবার তৈরি করে, আর সেটা বলিনারকে খেতে বলে।
এই খাবারটা দেখে বলিনারের অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু আর কোনো উপায় না দেখে সে খাবারটা খেয়ে ফেলে। খাবারটা খেয়ে বলিনারের এত ভালো লাগে যে সে খুশি হয়ে নাচানাচি করতে করতে ওই খাবারটা খেতে থাকে। হ্যামস্টারগুলো বলিনার আর এলিয়ানকে তাদের রাজ্যে নিয়ে যায়। সেখানে বলিনার হ্যামস্টারগুলোর সাথে ভালোভাবে পার্টি শার্টি করার পর হ্যামস্টারগুলো এলিয়ানের মা বাবাকে খুঁজে বের করে তাদের সবাইকে সেখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেয়। এলিয়ান তার মা বাবার সাথে উজ্জ্বল আলোর কাছে এখানে চলে আসে। সেখানে তারা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পায়, আর এই সাদা সাদা ড্রাগনগুলোকেও দেখতে পায়। এলিয়ান ওই ড্রাগনের কিউট বাচ্চাগুলোর সাথে সেখানে খেলতে শুরু করে। এভাবে অনেকটা সময় কাটানোর পর বাচ্চাদের সাথে এলিয়ানকে খেলতে দেখে এলিয়ানের মা বাবার পূর্বের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এলিয়ান এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এলিয়ানের মা বাবা বলে, তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার নাম এলিয়ান, আমাদের সবকিছু মনে পড়ে গেছে। বলিনার রাজা রানীকে বলে রাজকুমারী কখনোই আশা ছেড়ে দেননি। তিনি সবসময় এটা বিশ্বাস করতেন যে তার মা বাবা সবসময় ওই দুইজন ড্রাগনের ভিতরেই আছে। এলিয়ানের মা বাবা বলে, আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী আর অনেক সাহসী। তখন তারা সামনে উজ্জ্বল আলোর পুকুর দেখতে পায় আর সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন সেখানে পৌঁছে যায় তখন এলিয়ান দৌড়ে উজ্জ্বল আলোর পুকুরে চলে যায়। কিন্তু এলিয়ানের মা বাবা যখন পুকুরে আসতে চায় তখন উজ্জ্বল আলো তাদের থেকে দূরে যেতে শুরু করে। উজ্জ্বল আলো তাদের সামনে অতীতের একটা দৃশ্য দেখাতে থাকে। সেখানে তারা দেখতে পায় যেদিন তারা মনস্টার হয়েছিল সেদিন তারা জঙ্গলে এসে একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করেছিল, একে অপরের প্রতি রাগান্বিত হয়ে গিয়েছিল। আর এই রাগের কারণে সেখানে কালো ছায়া এসে তাদেরকে মনস্টার বানিয়ে দেয়। এটা দেখে তারা বুঝতে পারে যে তারা কি কারণে মনস্টার হয়ে গিয়েছিল। তখন এলিয়ান এসে বলে, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন, পুকুরের ভিতরে আসুন। এলিয়ানের মা বলে, তোমার কি মনে আছে আমরা সবসময় অনেক ঝগড়া করতাম? এলিয়ান বলে, ঝগড়া তো সব ফ্যামিলিতেই হয়, এটা একটা নর্মাল ব্যাপার। এলিয়ানের মা বাবা বলতে থাকে, আমাদের রাগ আর ঝগড়ার কারণেই আমরা আজকে মনস্টার হয়ে গিয়েছি, আর আমরা চাইলেও এই উজ্জ্বল আলোর পুকুরে যেতে পারছি না, আর আমরা আবারও আগের মতো ঝগড়া করা মানুষ হতে চাই না। আমাদের সম্পর্ক আবারও আগের মতো হতে পারবে না। এলিয়ান বলে, আপনারা কি বলছেন? আপনারা কি আবারও মানুষ হতে চান না? এলিয়ানের বাবা বলে, আমি আর তোমার মা এই বিষয়টা ভেবে তোমাকে জানাচ্ছি। এলিয়ানের মা বাবার এই কথা শুনে এলিয়ান প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় আর বলে, আপনাদেরকে এখানে আনার জন্য আর আপনাদেরকে ঠিক করার জন্য আমি কত পরিশ্রম করেছি, আর আপনারা এখন এই কথা বলছেন। আপনারা আলাদা হয়ে গেলে আমার কি হবে? আপনারা তো বলে দিলেন যে আমরা একসাথে থাকতে পারবো না, কিন্তু আপনাদের এই সিদ্ধান্তের জন্য আমার কি হবে? এগুলো বলে এলিয়ান প্রচণ্ড রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এলিয়ানের রাগের কারণে সেখানে অন্ধকার ছায়া চলে আসে। আশেপাশে অনেক বড় একটা ঝড় শুরু হয়ে যায়। এলিয়ানের মা বাবা বলতে থাকে, আমরা তোমাকে অনেক ভালোবাসি। এলিয়ান বলে, একদমই না, আপনারা আমাকে একদমই ভালোবাসেন না। আমি এই কথা একদমই বিশ্বাস করি না। আপনারা যেমন একে অপরকে ভালোবাসা ছেড়ে দিয়েছেন, আপনারা তেমনি আমাকেও ভালোবাসা ছেড়ে দিবেন। তখন সেখানে সৈনিকরা এসে এলিয়ানের মা বাবাকে এভাবে ধরে ফেলে আর তাদের মুখ বন্ধ করে তাদেরকে একটা খাঁচায় বন্দি করে ফেলে। জেনারেল অর্ডার দেয় যে এই মনস্টারগুলোকে এমন একটা জায়গায় পাঠিয়ে দাও যেখান থেকে তারা আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। এইসব দেখে বলিনার তার সমস্ত হ্যামস্টার বন্ধুদেরকে সেখানে নিয়ে আসে আর সবাই মিলে সৈনিকদের উপর আক্রমণ করতে শুরু করে। বলিনার রাজা রানীকে ওই খাঁচা থেকে বের করলে রাজা রানী বলে, সবাই থেমে যাও, আমরা তোমাদের রাজা আর রানী। এটা শুনে নাজারা, জেনারেল আর সৈনিকরা তারা সবাই রাজা ও রানীর কাছে ক্ষমা চাইতে থাকে। নাজারা বলে, আপনারা ঠিক হয়ে গেছেন এটা দেখে আমি অনেক খুশি, কিন্তু আমরা জানি না যে রাজকুমারী কোথায়। তারা বলে, এলিয়ান ওই অন্ধকারের ঝড়ের মধ্যে আছে, সে অনেক বড় বিপদে আছে, তাকে উদ্ধার করতে হবে। সবাই এলিয়ানকে বাঁচানোর জন্য ওই অন্ধকারের ঝড়ের কাছে আসতে থাকে। অন্যদিকে এলিয়ান ওই অন্ধকারের ঝড়ের মধ্যে ধীরে ধীরে মনস্টারে রূপান্তর হতে শুরু করেছে। এলিয়ানের মা বাবা সেখানে এসে যখন তাদের মেয়েকে মনস্টার হতে দেখে তখন তারা ভাবতে থাকে তারা কি করবে। তারা দুইজন উজ্জ্বল আলোর পুকুর যেই পাহাড়ে ছিল ওই পাহাড়টাকে ভেঙে উজ্জ্বল আলো এলিয়ানের উপরে ঢেলে দেয়। এলিয়ানের আশেপাশে থেকে অন্ধকার ছায়া দূরে সরে যায়। তারা এলিয়ানের কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইতে থাকে
আর বলতে থাকে আমাদের সম্পর্কের সবচেয়ে মূল্যবান জিনিস হলে তুমি। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আমাদের জন্য তোমার যত সমস্যা হয়েছে সেই সব কিছুর জন্য আমরা অনেক দুঃখিত। তখন এলিয়ান সেখানে তার ছোটবেলার প্রতিচ্ছবি দেখতে পায় আর তার মা বাবার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে স্মরণ করতে থাকে। তখন এলিয়ানের মনের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায় আর সেখানে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এলিয়ান তার মা বাবার কাছে যেয়ে বলে আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। সেই সময় এলিয়ানের মা বাবার ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এসে উজ্জ্বল আলোর পুকুরকে আবারও আলোকিত করে দেয়। আর এলিয়ানের মা বাবা মনস্টার থেকে আবারও মানুষ হয়ে যায়। এটা দেখে এলিয়ান সহ সেখানে উপস্থিত প্রত্যেকে অনেক খুশি হয়ে যায়। বলিনার আর ফ্লিঙ্ক তারা দুইজনও আবারও আগের অবস্থায় ফিরে আসে। এখান থেকে গল্পটা 1 বছর সামনে চলে আসে। এলিয়ান আমাদেরকে বলতে থাকে এখন সব কিছু আবার আগের মতো সুন্দর হয়ে গিয়েছে। সত্যি বলতে আগের থেকেও আরও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমার লাইফের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সেই দিন রাজকুমারীর জন্মদিন ছিল, সেজন্য রাজপ্রাসাদে অনেক বড় একটা আয়োজন করা হয়েছিল। সেখানে প্রত্যেকেই রাজকুমারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল এবং সেখানে ব্যাঙে করে ওই দুইটা মহাজ্ঞানীও রাজকুমারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে আসে। রাজকুমারী এলিয়ান এত কিছু দেখে অনেক খুশি হয়ে যায়। আর এই আনন্দের একটা সময়ের সাথে এই গল্পটা এখানেই শেষ হয়।